আসলে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পুরো ফলাফল ঘোষণা করা হয়নি। এখন পর্যন্ত আসলে বুথ ফেরত জরিপের পরবর্তীতে যে নির্বাচন কমিশন থেকে গণমাধ্যমগুলো যেভাবে পারছে সেভাবে তাদের তথ্যগুলো সংগ্রহ করছে এবং সংগ্রহ করার পরে তারা সেই তথ্যগুলো দিচ্ছে নির্বাচন কমিশন থেকে। ভারতের নির্বাচন কমিশন থেকে যখন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে একেবারে আসলে এনডিএ জোট এবং ইন্ডিয়া জোট আসলে কে কতটি আসন পেয়েছে। এর আগে আমরা কিন্তু সবকিছু গণমাধ্যমের বরাত দিয়ে বলছি এবং আমরা একটু সবশেষ পরিস্থিতি জেনে আসতে চাই যে ভারতের সার্বিক যে লোকসভা নির্বাচনটি হলো তার সবশেষ পরিস্থিতি জানাতে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। জানবো তার কাছ থেকে সবশেষ আসলে এখন পর্যন্ত কোন দল কতটি আসনে এগিয়ে রয়েছে। এটা একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। রাজনৈতিক মহল যারা ভোট বিশ্লেষণ করেন তারা বলছেন যে বিজেপি যে বড় ব্যবধানে ইন্ডিয়া জোটকে পরাস্ত করবে সেটি কিন্তু শনিবার 1 জুন বুথ ফেরত সমীক্ষায় আভাস দেওয়া হয়েছিল এবং ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম এবং সমীক্ষক সংস্থা যাদের 25-30 বছরের অভিজ্ঞতা রয়েছে সেরকম নিরীক্ষক বা সমীক্ষক সংস্থা দ্বারা পরিচালিত ছিল সেই সমস্ত বুথ ফেরত জরিপ। সেই বুথ ফেরত জরিপে কিন্তু প্রায় 400 আসনের কাছাকাছি এনডিএ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পাবে বলে বলা হচ্ছিল। অন্যদিকে 200 আসনও ছাড়াবে না এরকমটি বলেছিল এনডিএ কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। কিন্তু বাস্তবিক অর্থে এই মুহূর্তে এখনো পর্যন্ত ফলাফলের যা ট্রেন্ড তাতে কিন্তু বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এখনো পর্যন্ত 297টি আসনে এগিয়ে রয়েছে আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট কিন্তু এগিয়ে রয়েছে 231টি আসনে। কিছু যেহেতু পরপর রাউন্ড গণনা হতে কোনো একটি দুটি আসন এদিক সেদিক হেরফের হচ্ছে। অন্যদিকে যেটা এই আজকের সারাদিনের ভোট গণনার গতিমুখ যে 2 বা 3টে রাজ্যকে সামনে রেখে হচ্ছে তার মধ্যে যেমন উত্তরপ্রদেশ রয়েছে, মহারাষ্ট্র রয়েছে, সেরকমই কিন্তু এই পশ্চিমবঙ্গের ভোট এখনো পর্যন্ত ভোটের যে ফল তাতে কিন্তু সর্বভারতীয় স্তরে আলোচনার প্রধান অন্যতম মুখ বলা যায় যে পশ্চিমবঙ্গে। আপনি জানেন পশ্চিমবঙ্গে 42 আসনে গতবার 2019 সালে 18টি আসন বিজেপি তৃণমূল কংগ্রেস 20টি আসন পেয়েছিল এবং সেখানটায় দাঁড়িয়ে এবার কিন্তু তারা প্রায় এখনো পর্যন্ত যা হিসেব তাতে তারা প্রায় 10টিরও বেশি আসন কিন্তু পেতে চলেছে, অর্থাৎ তারা কিন্তু এগিয়ে রয়েছে। আবার অন্যদিকে বিজেপি 18টি আসন পেয়েছিল। বিজেপি এখনো পর্যন্ত যা ট্রেন্ড বা এগিয়ে থাকার হিসেব তাতে কিন্তু বিজেপি এখনো পর্যন্ত 13টি আসনে এগিয়ে রয়েছে, কিন্তু তাদের জেতা 5টি আসন এখনো পর্যন্ত 5টি আসন তারা হারতে চলেছে বলে এখনকার এই মুহূর্তে দাঁড়িয়ে বিকেল 3:30 পর্যন্ত এখনো পর্যন্ত ফলাফলের ট্রেন্ড। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গের শাসক শিবিরের মধ্যে একটি বাড়তি হাওয়া বইছে, উচ্ছ্বাস আমরা দেখেছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যখন আসন সংখ্যা বাড়ছিল ঠিক তখনই কিন্তু দেখা গেল যে সবুজ আবির নিয়ে বাইক নিয়ে যে যেরকম ভাবে পারছে বাইরে থেকে মিষ্টি খাওয়া শুরু করেছেন এবং নেতানেত্রীরা বাইরে বেরিয়ে উচ্ছ্বাস করেছেন। কালীঘাটের সামনে এখন উপচে পড়া ভিড়। কিছুক্ষণ পরে নিশ্চয়ই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সঙ্গে কথা বলবেন। এদিকে আপনাকে জানেন নাকি সর্বভারতীয় স্তরে ইন্ডিয়া জোটও কিন্তু আগামীকাল জরুরি বৈঠক ডেকেছে এবং রাহুল গান্ধী বিকেল 5টার সময় সাংবাদিক বৈঠক করবেন দিল্লিতে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে 18তম ভারতের জাতীয় লোকসভা নির্বাচনের ফলাফল গণনার এখনো পর্যন্ত আমার কাছে থাকা সংক্রান্ত সবশেষ। সহকর্মী সুব্রত আচার্য মূলত যেমনটি বলছিলেন যে পশ্চিমবঙ্গে যেহেতু তৃণমূলের জয়কার, সেখানে তৃণমূলের নেতাকর্মীরা এরই মধ্যে জয় উদযাপন শুরু করেছেন, কিন্তু সামগ্রিকভাবে আমরা যদি গোটা ভারতের নির্বাচনের কথা বলি, বিশেষ করে বুথ ফেরত জরিপের যে আভাস ছিল এবং এটি নিয়ে বেশ বিতর্কও ছিল, কারণ বিশেষ করে নরেন্দ্র মোদীর যেই গণমাধ্যমকে শাসন করার একটি অভিযোগ ছিল, গণমাধ্যমগুলোকে বিভিন্ন ধরনের তথ্য দিচ্ছে, এ নিয়ে কিন্তু নানা ধরনের বিতর্ক আছে। সেই কারণে কিন্তু আসলে বলা যায় যে এই মুহূর্তে আসলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে নির্বাচন সেটি আসলে নির্ভর করছে। যদিও আমরা জানি যে চূড়ান্ত ফলাফলের এখনো বাকি আছে, কিন্তু আমরা যদি একটু পেছনের দিকে ফিরে তাকাই, অর্থাৎ গত নির্বাচন এবং এই নির্বাচনে দুটোর যদি তুলনা দেখতে চাই, আমরা সেই বিষয়ে আসবো, কিন্তু এখন পর্যন্ত আমরা বলছি যে মোদির দলই এগিয়ে আছে, মোদির জোট এগিয়ে আছে, তার পিছনে
নির্বাচনে আসলে রহস্য কি? এ পর্যন্ত যে প্রাপ্ত ফলাফল সেখানে এগিয়ে রয়েছে, যেমনটা বলছিলাম যে এনডিএ, এবং কি কৌশলে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে যাচ্ছে বিজেপি। আর এ বিষয়ে বিশ্লেষকরা বলেছেন নির্বাচনে সফলতা পেতে কৌশল হিসেবে ধর্মকে প্রধান হাতিয়ার করে প্রচারণা চালিয়েছে বিজেপি। এ নিয়ে আমাদের হাতে একটি রিপোর্ট আছে, আমরা আগে সেটি দেখে আসবো। চলতি বছরের শুরুতেই অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লাখ লাখ হিন্দু ধর্মাবলম্বী মানুষের বিশ্বাস রামের জন্ম হয়েছিল এই জায়গাটিতেই। যদিও ভারতের প্রধান বিরোধী দল সহ অনেক রাজনৈতিক দলের অভিযোগ, লোকসভা নির্বাচনকে টার্গেট করেই বিতর্কিত জায়গায় তাড়াহুড়ো করে মন্দির উদ্বোধন করা হয়েছে। শুধুমাত্র রাম মন্দিরে নয়, পুরো লোকসভা নির্বাচনের প্রচারণায় মোদীকে হিন্দু জনগোষ্ঠীর ত্রাতা হিসেবে দেখিয়েছে বিজেপি। বিভিন্ন জনসভায় অংশ নিয়ে মোদী নিজেও মুসলমান জুজু তুলে ধরেছিলেন। মুসলমানদের ভয় দেখিয়ে প্রকারান্তরে সংখ্যাগরিষ্ঠের ভোট চেয়েছেন। রাজস্থানে এক জনসভায় তিনি বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে হিন্দুদের সম্পত্তি কেড়ে তা ভাগ বাটোয়ারা করে দেওয়া হবে। লোকসভা নির্বাচনের পর যে বুথ ফেরত জরিপ আসছে, সেখানে বিজেপির আবারও ক্ষমতায় আসার পূর্বাভাস দেওয়া হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বেকারত্ব, অর্থনৈতিক দুরবস্থা নিয়ে সরকারের উপর নাখোশ থাকলেও শুধুমাত্র মোদি ম্যাজিকেই আবারও সরকার করতে যাচ্ছে এনডিএ জোট। এমনকি গত দুইবারের চেয়ে এবার বেশি আসন পাবে জোটটি বলে দাবি করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের কৌশল হিসেবে বরাবরের মতোই ধর্মকে হাতিয়ার করে প্রচারণা চালিয়েছে বিজেপি ও নরেন্দ্র মোদী। হিন্দু ভোটারদের মন জয় করতে নির্বাচনের শেষ দিনেও মন্দিরে গিয়ে ধ্যান করতে দেখা গেছে তাকে। অন্যদিকে মোদীকে ঘায়াল করতে যে কৌশল নেওয়া দরকার ছিল, তা বিরোধীরা নিতে পারেনি বলে মনে করছেন পর্যবেক্ষকরা। 2014 সালের নির্বাচনে ইন্ডিয়া জোট পেয়েছিল 336টি আসন, এর মধ্যে বিজেপি একা পায় 282 আসন। অন্যদিকে ইউপিএ জোট পেয়েছিল 60 আসন, যার মধ্যে কংগ্রেস 44টি আসনে জয় পেয়েছিল। এরপর 2019 লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোট 352 আসনে বিজয়ী হয়। বিজেপি পায় 303টি আসন, বিপরীতে কংগ্রেস পায় মাত্র 52টি, আর ইউপিএ জোটের আসন ছিল 91টি। রাহুল রানা, সময় সংবাদ। আমরা সহকর্মী রাহিনুল রানার প্রতিবেদনে দেখছিলাম যে আসলে কি কৌশলে বিজেপি এই ক্ষমতাতে তারা আসলে আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আভাস পাওয়া যাচ্ছে। তবে আপনাকে জানিয়ে রাখি যে উত্তরপ্রদেশের মতো জায়গায় সেখানেও কিন্তু আমরা একেবারে বিপরীত চিত্র দেখেছি। সেখানে কিন্তু আসলে ধর্মকে হাতিয়ার বানানোর যে কৌশল, সেটি কিন্তু একেবারে পুরোপুরি খাপে খাপ কিন্তু মিলে নাই। আমরা একটু সামগ্রিকভাবে 18তম লোকসভা নির্বাচনের যে ব্যাপ্তি, সেটি একটু দেখে আসতে চাই। আসলে কত বড় ছিল আয়োজন এবং কিভাবে এই নির্বাচন প্রক্রিয়াটি শেষ হলো। জানিয়ে রাখি যে মোট আসন 550টি, কিন্তু 543টি তাদের সংসদীয় আসন, যেখানে প্রতিদ্বন্দ্বিতা হয় 543টি আসনে, এবং সরকার গঠন করতে প্রয়োজন হয় 272টি আসন। ভোট 7টি ধাপে সম্পন্ন হয়। আমরা দেখেছি যে সেই 19 এপ্রিল প্রথম দফার ভোট হয়েছিল এবং তা 7টি ধাপে শেষ হয়েছে গত 1 জুন, এবং পরবর্তীতে আমরা আজ ফল প্রকাশ হচ্ছে। এবং মোট ভোটার ভারতে আপনি জানেন যে 96,88 লাখ ভোটার রয়েছেন, এর মধ্যে ভোট দিয়েছেন 65 কোটি ভোটারের মতো। কিন্তু সামগ্রিকভাবে যদি বলি যে ব্যাপ্তি অনুযায়ী খরচেরও একটা ব্যাপার আছে। আমরা আজকে যেটা জানতে পেরেছি যে যুক্তরাষ্ট্রের নির্বাচনকেও কিন্তু যে ব্যয়ের দিক থেকে সেটিও পেছনে ফেলে দিয়েছে এই ভারতের এই নির্বাচন। আমরা একটু গত বছরের অর্থাৎ এর আগের যে নির্বাচনটি ছিল 2019 সালে, তার সঙ্গে একটি তুলনামূলক চিত্র যদি আমরা এবার দেখি, এনডিএ জোট 2019 সালে পেয়েছিল নিশ্চিতভাবে 252টি আসন, এবং এবারের এখন পর্যন্ত তারা 290টির বেশি আসনে এগিয়ে রয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ইউপিএ জোট, তৎকালীন যে জোটটি ছিল কংগ্রেসের নেতৃত্বাধীন, তারা পেয়েছিল 91টি আসন, এবং বর্তমানে তারা ইন্ডিয়া জোট হিসেবে আসলে আত্মপ্রকাশ করেছে এবং তারা পেয়েছে 230টির বেশি আসনে। এখন পর্যন্ত তারা এগিয়ে রয়েছে, এবং অন্যান্য যে দলগুলো রয়েছে 2019 সালে পেয়েছিল 99টি আসন, এবার এখন পর্যন্ত অন্যান্য দলগুলো এগিয়ে রয়েছে 20টি আসনে। তবে আপনাকে জানিয়ে রাখি যে একক সংখ্যাগরিষ্ঠতা গতবার যেভাবে বিজেপি পেয়েছিল, এবার তারা পাচ্ছেন কিনা সেটি নিয়ে সন্দেহ আছে, কারণ 272টি আসন প্রয়োজন হয়। এখন পর্যন্ত বিজেপি 239টি আসন তারা এখন পর্যন্ত নিশ্চিত করতে পেরেছে বলে পশ্চিমবঙ্গ নিয়ে আমাদের অনেক আগ্রহ, সেখানকার পরিস্থিতি একটু আগেই কিন্তু সুব্রত সহকর্মী সুব্রত আচার্য পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি বলেছেন। আমরা একটু পশ্চিমবঙ্গের অবস্থাও যদি দেখি যে 2019 সালের সাথে যদি তুলনা করি, এবার কিন্তু বিজেপির একটু ভরাডুবি হয়েছে সেক্ষেত্রে বলা যায়। কারণ দেখতে পাচ্ছেন যে বিজেপি 2019 সালে পেয়েছিল 18টি, এবার তারা এগিয়ে আছে মাত্র 10টি আসনে, অর্থাৎ 8টি আসন তাদের কমে যাচ্ছে বলে এখন পর্যন্ত আভাস পাওয়া যাচ্ছে। এছাড়া তৃণমূল কংগ্রেস 2019 সালে পেয়েছিল 22টি আসন নিশ্চিত করেছিল। এখন পর্যন্ত এবারের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে 31টি আসনে, আর কংগ্রেস এগিয়ে আছে 1টিতে।
আর 2019 সালে কংগ্রেস এগিয়েছিল 2টি আসলে আসন পেয়েছিল কংগ্রেস পশ্চিমবঙ্গে। সার্বিকভাবে বলা যায় যে পশ্চিমবঙ্গে নতুন করে বিজেপির একটি জোয়ারের যে আসলে একটি বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছিল যে তারা গেরুয়া শিবির সেখানেও প্রতিষ্ঠা করবেন, সেটি কিন্তু আসলে সম্ভব হচ্ছে না এখন পর্যন্ত। কিন্তু তাই বলছে যে এই গণমাধ্যমের প্রতিবেদন থেকে আমরা যে বিষয়গুলো আমি জানছি। একটু প্রশ্ন আপনার কাছে একটু জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ধরনের ভাইব আমরা দেখেছি বিজেপি আবারও আসতে চলেছেন, এরকম অনেক ভাইব আমরা দেখেছি এবং কিছু কৌশলের কথা আমরা জানলাম আমাদের সহকর্মীর প্রতিবেদনে। এখন পর্যন্ত আমরা কিন্তু দেখছি বিজেপি কিছু আসনে কিন্তু পিছিয়ে আছে। আরেকটি বিষয় আমি একটু শেষ করে নিই, সেটা হচ্ছে কংগ্রেস অনেকদিন ধরেই ক্ষমতায় নেই। এবার কিন্তু একটা ভালো সুযোগ ছিল, আছে এখনো, আমরা যদিও ফলাফলটা জানি না। কি কি ব্যর্থতা তাদের ছিল বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, বা আপনি কি মনে করছেন? আসলে সার্বিকভাবে আপনি যেমনটা বলছিলেন যে বিজেপির যে কৌশল, আসলে আমরা একেবারে শুরুতেই বলেছি যে ব্যাপক অর্থ লগ্নির একটি বিষয় ছিল, চিটফান্ডের বিষয় ছিল, দুর্নীতির খবর দেখেছি, কৃষকদের যে দমন পীড়ন সেমন বিষয়গুলো দেখেছি। আমরা উত্তরপ্রদেশের একটু যদি দিকে তাকাই তাহলে বুঝতে পারবেন যে উত্তরপ্রদেশে যেখানে বিজেপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত বিজেপির জোটের, সেখানে কিন্তু এবার তারা একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। এবং এবারে যে লোকসভা নির্বাচন সেখানে 42টি আসনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোট। কংগ্রেসের নেতৃত্বে এনডিএ জোট পেয়েছে মাত্র 37টি আসনে, এখন পর্যন্ত তারা এগিয়ে আছে। আর সমাজবাদী পার্টি 5টি আসন 2019 সালে পেয়েছিল, এনডিএ জোটের 64টি আসন। সামগ্রিকভাবে এবারও কিন্তু আমরা বলতে পারি যে উত্তরপ্রদেশে আসলে যে মোদি ম্যাজিক সেটি কিন্তু সেভাবে কাজে লাগেনি। আসলে সামগ্রিকভাবে আমরা দেখতে পাবো যে এর পরবর্তীতে আসলে যখন নিশ্চিত হবে যে কে আসলে নিশ্চিতভাবে আসছে সেটি আমরা তখন জানতে পারবো। আমরা একটু রাইসা জান্নাত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকের সঙ্গে যুক্ত হব। আমরা তার থেকে একটু জানার চেষ্টা করব যে ভারতে আসলে মোদি আসুক কিংবা যেই আসুক না কেন, সেই ক্ষেত্রে তাদের যে সম্পর্ক সেটি কেমন হবে। আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক খায়ের মাহমুদের সঙ্গে। খায়ের মাহমুদ, আপনাকে শুরুতেই স্বাগত জানাচ্ছি এবং শুরুতেই জানতে চাই যে ভারতে আসলে যেই ক্ষমতায় আসুক না কেন, টানা তৃতীয়বারের মতো যদি নরেন্দ্র মোদী সরকার আসে, সেই ক্ষেত্রে ভারতের যে পররাষ্ট্র নীতি, সেই নীতির ক্ষেত্রে কি কোনো পরিবর্তনের আপনি ইঙ্গিত দেখছেন? কারণ হিসেবে যদি বলি যে এরই মধ্যে অনেক কিছু হয়ে গেছে, ভারতের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে বলে বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে, সেই ক্ষেত্রে আসলে কি হতে পারে তাদের পররাষ্ট্রনীতি? দেখুন, ধন্যবাদ ইনান। ভারত কিন্তু গত বিশেষ করে 2019 সালের পর থেকেই নতুন ভারত ক্যাম্পেইন চালাচ্ছে। বিশেষ করে মোদী সরকার তারা যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠার তাদের যেই ইচ্ছা, সেটার জন্য তাদের এক ধরনের প্রচারণা চালাচ্ছে। এখন সেইটার ফলাফল যে কি হচ্ছে সেটা তো আমরা আজকে সকাল থেকেই দেখছি। বিশেষ করে বুথ ফেরত জরিপের সাথে আজকের ফলাফল অনেকাংশেই মিলছে না। এবং পররাষ্ট্রনীতির যেই তাদের যে অ্যাগ্রেসিভ যেই ডিপ্লোম্যাসি যেটা ছিল, সেটা অনেকটা, বিশেষ করে আপনি দেখবেন যে পশ্চিমবঙ্গের এবং অন্তত 3টা জায়গায় আমি উল্লেখ করতে পারি, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং রাজস্থান। আপনি যদি 3টা জায়গার ফলাফল দেখেন, একেবারেই বিজেপির যে আশা তার কোনোভাবেই তার ধারে কাছেও যাচ্ছে না। এবং যোগীর মতো একজন, আদিত্যনাথের মতো একজন হিন্দুত্ববাদী নেতাও কিন্তু বেশ বেগ পেতে হচ্ছে তাকে, আপনি যদি দেখেন। সুতরাং তাদের এই অ্যাগ্রেসিভ যেই পররাষ্ট্রনীতি যেটা আমরা বলছিলাম, সেটাকে তারা টিকিয়ে রাখতে পারবে বা সেটা ভারতের লোকজন পছন্দ করছে আমার মনে হচ্ছে না এই মুহূর্তে। বিশেষ করে আমি যদি এখানে একটু আপনাকে মনে করিয়ে দিই যে কানাডা ইস্যুতে যখন শিখ নেতাকে যখন হত্যাকাণ্ড ইস্যুতে কানাডার সঙ্গে পশ্চিমাদের সঙ্গে যে ভারতের যে উত্তেজনাটা, আসলে কূটনৈতিক উত্তেজনা চলে, এই ইস্যুগুলোতে সাধারণ মানুষের মনে বিরূপ প্রভাব ফেলেছে বলেই আসলে বিশ্লেষকরা বলছিলেন। সেই বিষয়গুলো সামনে রেখে যদি আমরা বলি যে আসলে ভারতের নীতিতে খুব বড় কি পরিবর্তন আসবে, আর বাংলাদেশের বিষয়ে আসলে কোনো পরিবর্তন আসবে, সেটিও যদি ছোট করে একটু বলেন। দেখেন, বাংলাদেশের বিষয়ে পরিবর্তন আসবে না এটা নিশ্চিতভাবে বলা যায়, কেননা ভারতের যে বিশাল গণতান্ত্রিক চর্চা এবং ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ এবং সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র এখন। সুতরাং সেখানে বাংলাদেশের সাথে তাদের স্বার্থের বিষয়টা আপনি দেখেন, পশ্চিমবঙ্গ এবং আসাম কেন্দ্রিক তাদের যেই স্বার্থের বিষয়, এর বাইরে কোনো পরিবর্তনের কিছু নেই। এবং সেখানে যে উত্তেজনা যেটা চলছে, অর্থাৎ সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে, সেটা জনগণ কিন্তু ভারতে প্রত্যাখ্যান করছে। আপনি একটু আগেই যদি এনডিটিভির আমি নিউজ দেখছিলাম, সেখানে 30টা আসনে পশ্চিমবঙ্গে বিজেপি পিছিয়ে আছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে, এবং মাত্র 10টির মতো আসনে বিজেপি এই মুহূর্তে নেতৃত্বে মানে কিছুটা হলেও এগিয়ে আছে। সুতরাং পশ্চিমবঙ্গেও মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে বলেই মনে হচ্ছে। বাংলাদেশের সাথে যদি আপনি বলেন কংগ্রেস যদি কোনোভাবে ইফ দে সাকসিড, সেক্ষেত্রে আমার মনে হয়
কংগ্রেসের সাথে বাংলাদেশের ক্ষমতাসীন দলের সম্পর্ক সবসময় ভালো। বিজেপির সাথে খারাপ আমি বলছি না, কিন্তু আমি বলছি যে সেটা হতে পারে কিছুটা প্লাস পয়েন্ট, কিন্তু বিজেপি যদি স্বাভাবিকভাবেই যেভাবে ট্রেন্ড চলছে হয়তো তারা একটা লো মার্জিনে ক্ষমতায় আসবে, সেক্ষেত্রে বাংলাদেশের সাথে তাদের রাজনৈতিক যে সম্পর্ক তাতে বিন্দুমাত্র পরিবর্তন আসবে বলে আমার মনে হয় না। জনাব খায়ের মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রাইসা জান্নাত, যেমনটি খায়ের মাহমুদ বলছিলেন যে আসলে খুব বেশি পররাষ্ট্রনীতিতে অ্যাগ্রেসিভ পররাষ্ট্রনীতি থেকে আসলে খুব বেরিয়ে আসার সম্ভাবনা নেই, তবে দিন শেষে হয়তো বা আনুষ্ঠানিক ফলাফল জানার পরে আমরা জানতে পারবো যে আমাদের মনে হয় তৃতীয়বার আরো আসলে কে কিছুক্ষণ আসতে অপেক্ষা যাচ্ছে করতে ক্ষমতায়। হবে ইনান চূড়ান্ত ফলাফলের জন্য, তখনই আসলে বোঝা যাবে কে আসলে মসনদে বসতে চলেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ।